ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অম্বুবাচী এই শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। দেখবেন স্কুল কলেজগুলোতে যে গরমের ছুটি দেওয়া হয় তা মূলত এই বিষয়টিকে মাথায় রেখেই, কারণ অম্বুবাচী মানেই বর্ষার আগমন। বন্ধুরা, অম্বুবাচী মানে যে শুধু বর্ষার আগমন তা কিন্তু নয়। আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাচীকে একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। কি এই অম্বুবাচী? কেন এই অম্বুবাচী পালন করা হয়ে থাকে? কারাই বা এই অম্বুবাচী পালন করে থাকেন? এবং সনাতন ধর্মে এই অম্বুবাচীকে কেন এত গুরুত্ব প্রদান করা হয়েছে? সর্বোপরি এই বছর 2025 সাল 1432 বঙ্গাব্দে এই অম্বুবাচী কখন লাগছে, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি কখন শুরু হচ্ছে এবং অম্বুবাচী কখন ছাড়ছে, এই সমস্ত বিষয় আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভক্তিরসের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনারা পেয়ে যান। তো চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচী। বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর নাম বিভিন্ন রকম। কেউ কেউ একে অম্বুবাচী বলেন, কেউ অমাবতী বলে, কেউ রজ উৎসব বলে থাকে। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র বেদেও বলা হয়েছে এই পৃথিবীকে ধরিত্রী মাতা। আমরা সকলেই এই পৃথিবী মায়ের সন্তান। অম্বুবাচী রীতির পিছনে রয়েছে পৃথিবী আমাদের মা এই দৃঢ় বিশ্বাস। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। ঋতুর ঠিক পরবর্তী দিনগুলো যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ, ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয়কাল হিসেবে গণ্য করা হয়। প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকে অম্বুবাচী প্রবৃত্তি হিসেবে গণ্য করা হয় এবং তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, আর তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। এই অম্বুবাচীর নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে চাষ করত। বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেয়ের ঋতুকাল বা রজস্বলা হয়। একজন নারী তার পরই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল হিসেবে গণ্য করা হয়। আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসেবে সমার্থক গণ্য করা হয়। এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময় লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী জমায়েত হন। তবে অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির বন্ধ রাখা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর দেবীর দর্শনের সুযোগ আসে। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা এবং বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়। আর এই অম্বুবাচী বা অমাবতী 3 দিন ধরিত্রী মাতাকে রজস্বলা হিসেবে যেহেতু গণ্য করা হয়, তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে। যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা, এনারা কেউই রজস্বলা পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন। এই 3 দিন প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রারম্ভেই শুরু হয়। এই অম্বুবাচী থাকে 3 দিন পর্যন্ত। এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই অম্বুবাচী শুরু হচ্ছে আগামী 7ই আষাঢ় 22 জুন রবিবার। আগামী রবিবার 2:57 থেকে শুরু হচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি, যাকে শ্রীদেবীর অম্বুবাচী যাত্রাও বলা হয়। অর্থাৎ রবিবার দুপুর 2:57 থেকে শুরু হচ্ছে শ্রীদেবীর অম্বুবাচী যাত্রা এবং এই অম্বুবাচী থাকছে 10ই আষাঢ় 25 জুন বুধবার রাত্রি 3:21 পর্যন্ত, যাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি। অর্থাৎ এই বছর বর্ষার পূর্ণ আগমন ঘটবে আগামী 7ই আষাঢ় 22 জুন রবিবার। রবিবার দিন বন্ধুরা
অম্বুবাচীর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। শাস্ত্রমতে এই অম্বুবাচীর 3 দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভ কাজ যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ ইত্যাদি কাজ থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ কখনোই এই সময় করা যায় না। চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না। এই সময় গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃশক্তি দেবীকে যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, মা চণ্ডীর মূর্তি বা বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয়। এই সময় ঘরের বিভিন্ন দেবদেবীর পূজার সময় কখনোই মন্ত্রপাঠ করা উচিত নয়। কেবলমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হয়। তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্রপাঠ করতে পারবেন। অম্বুবাচীতে গুরু পূজা করা যায়। এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন। আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবীর মূর্তি বা পট স্পর্শ করা উচিত নয়। তবে প্রত্যেক দিন দেবীর সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা প্রয়োজন। এই সময় বাড়িতে কাঠের সহযোগে আগুন জ্বালানো বা খোলা আকাশের নিচে এই কাজগুলো করা উচিত নয়। বিধবা এবং সন্ন্যাসীরা রান্না করা খাবার এই সময় গ্রহণ করেন না। এই সময় নখ বা চুল কাটা একেবারেই উচিত নয়। বলা হয় এই সময়ে নতুন বস্ত্র পরিধান করা ঠিক নয়। এই সময় নদীতে বা খোলা জলাশয়ে স্নান করাও উচিত নয়। এই সময় কখনোই জমি ক্রয় বিক্রয় করা উচিত নয়। এই সময় অবিবাহিত মহিলাদের কাছে ফুল তোলার ক্ষেত্রেও নিষেধ থাকে। বলা হয় এই অম্বুবাচীর সময়ে যারা অম্বুবাচী পালন করে থাকেন তাদের ফলদান করা অত্যন্ত শুভ একটি কাজ। এই সময় কামাখ্যায় বা কাছাকাছি কোনো গণেশ মন্দিরে গিয়ে দর্শন এবং পুজো করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এবং অম্বুবাচী নিবৃত্তির পর দেবীর আচ্ছাদন খুলে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তারপর দেবী মূর্তিকে ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয়। দেবীকে এরপর আম ও দুধ নিবেদন করতে হয়। বন্ধুরা, এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্য হল ধরিত্রী মাতাকে মা হিসেবে গণ্য করা এবং আমরা সকলেই মা ধরিত্রীর সন্তান। তিনি আদিশক্তির রূপ। তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি অম্বুবাচী সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। যদি এরপরেও কোনো প্রশ্ন আপনার জানার ইচ্ছা থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও থেকে সমৃদ্ধ হলে একটি লাইক করবেন আর পারলে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা কামাখ্যা।